আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, দূরে কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পেজে। আমি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ রশিদি, সিনিয়র শিক্ষক, বিনাজুরি নবীন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি একটি পাঠ উপস্থাপন করার জন্য আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমার পাঠের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বিষয় সপ্তবর্ণা। এই সপ্তবর্ণা বইটি তোমরা প্রত্যেকে খুলে এটার 97 পৃষ্ঠায় খোলো। সপ্তবর্ণা বইটি 97 পৃষ্ঠায় একটা কবিতা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমার এই কবিতার নাম হচ্ছে স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ স্মৃতিসৌধ এই কবিতা লিখেছেন লেখক ফয়েজ আহমদ। স্মৃতিসৌধ মূলত মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এ দেশের স্বাধীনতা লাভ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 30 লক্ষ শহীদের এই যে স্মৃতিসৌধ মূলত হলো সাভারে, ঢাকার সাভারে যেই স্মৃতিসৌধ যেটি আছে ক্যান্টনমেন্টে সাভারে, এই স্মৃতিসৌধকে উপলক্ষ করে এই কবিতাটি রচনা করা হয়েছে। এটি রচনা করেছেন লেখক ফয়েজ আহমদ। চলো আমরা প্রথমে ফয়েজ আহমদের এই জীবনীটা আমি তোমাদের সামনে উল্লেখ করছি। আমার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা। ফয়েজ আহমদ জন্মগ্রহণ করেছেন 1918 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলায়। লেখক কবি ফয়েজ আহমদ জন্মগ্রহণ করেন। ওনাকে চড়াকার ও শিশু সাহিত্যিক বলা হয়। চড়াকার শিশু সাহিত্যিক। উনি অনেক চড়া লিখেছেন এবং শিশুদের জন্য অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন, সেজন্য ওনাকে শিশু সাহিত্যিক বলা হয়। পেশায় তিনি ছিলেন সাংবাদিক। সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেছেন কবি ফয়েজ আহমদ। ওনার বেশ কিছু প্রবন্ধ ও অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়। বিভিন্ন জার্নালে এবং বিভিন্ন বইতে, বিভিন্ন প্রবন্ধ সমগ্র উনি রচনা করেছেন এবং বিভিন্ন ইংরেজি, বিভিন্ন ভাষায় অনুদিত বিভিন্ন প্রবন্ধ ওনার প্রকাশিত হয়। এছাড়াও শিশু কিশোরদের জন্য উনি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থের নাম হচ্ছে তাতা থই থই, বোকা আইবান, কামরুল হাসানের চিত্রশালাই, তুলির সাথে লড়াই, বাজনা কিসের, প্রতিবাদের ছড়া। এগুলো উনি শিশু কিশোরদের জন্য এই সাহিত্যগুলো তিনি রচনা করেছেন। লেখক কবি ফয়েজ আহমদ, স্মৃতিসৌধ কবিতার কবি জনাব ফয়েজ আহমদ। উনি 2012 সালে মৃত্যুবরণ করেন ফয়েজ আহমদ। এই গেল আজকে স্মৃতিসৌধ কবিতার কবি ফয়েজ আহমদের জীবনী আমি তোমাদের সামনে উল্লেখ করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, স্মৃতিসৌধ কবিতায় যে সমস্ত শব্দ, তোমাদের যে নতুন নতুন শব্দগুলো তোমাদের সামনে এই কবিতা আসবে, এই শব্দগুলোর সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কবিতা এবং কবিতার প্রত্যেকটি লাইনের ভাবার্থ বোঝার জন্য শব্দগুলোর প্রয়োজনীয়তা আছে বিধে আমি তোমাদেরকে শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। স্মৃতিসৌধের এই যে সৌধ শব্দ ব্যবহার করা হয়েছে, সৌধ শব্দের অর্থ হলো ইট বা পাথর দিয়ে তৈরি করা পাকা উঁচু স্তম্ভ। ইট বা পাথর দিয়ে তৈরি করা পাকা উঁচু স্তম্ভ। দম্ভ মানে অহংকার। স্তম্ভ মানে ওই থাম খুঁটি, যে এটাকে বলা হয় স্তম্ভ। সমুজ্জ্বল, খুব উজ্জ্বল বা দীপ্তিময়, এটাকে বলা হয় সমুজ্জ্বল। উচ্ছল, উছলে পড়েছে এমন, এটাকে বলা হয় উচ্ছল। বিদেশি সেনা বলতে এখানে পাকিস্তানি হানাদার বাহিনী,
এদেরকে বোঝানো হয়েছে, যেহেতু এরা পাকিস্তান থেকে দেশে এসেছে, সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে, মানুষদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, এই জন্য এদেরকে বলা হয়েছে বিদেশি সেনা। রথ 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 বলা হয় ঘোড়ায় টানা দুবার 4 চাকাওয়ালা বাহন। ঘোড়ায় টানে, পিছনে বাহন আছে, সামনে ঘোড়া একটা ঘোড়া দিয়ে টানে অথবা 2টা ঘোড়া দিয়ে টানে। 2 চাকাওয়ালা হতে পারে, 4 চাকাওয়ালা হতে পারে, এটাকে বলা হয় রথ। মুক্তিসেনা, মুক্তিসেনা বলা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, প্রথমে বাঙালিরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে আপামর জনসাধারণ ওদেরকে মোকাবেলা করার জন্য, প্রতিরোধ করার জন্য তখন দাঁড়িয়ে গেছে, এই মুক্তিবাহিনী গঠন করা হয়েছে। মুক্তিসেনা হলো, এই মুক্তিবাহিনীকে মুক্তিসেনা বলা হয়েছে। গাথা, গাথা মানে গেঁথে যাওয়া, এটা চন্দ্রবিন্দু দিয়ে গাথা, গাঁথা গাঁথা, গাথা মানে গেঁথে যাওয়া। আরেকটা হলো গাথা মানে কাহিনী। গাথা আর গাথা পার্থক্য আছে। গাথা হলো চন্দ্রবিন্দু দিয়ে গেঁথে যাওয়া, আরেকটা হলো গাথা কাহিনী। এই গেল শব্দগুলো, যেগুলো কবিতার মধ্যে নতুন নতুন শব্দগুলো এসেছে, এগুলোর সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিলাম। শিক্ষার্থীরা, চলো স্মৃতিসৌধ কবিতা, ফয়জ আহমদের লিখিত স্মৃতিসৌধ কবিতাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব, আবৃত্তি করব। তোমরা কবিতাটি এবং আমার আবৃত্তি এবং আমার এই যে প্রতিটি ছন্দের, প্রতিটি চয়নের আমি যে ব্যাখ্যা অনুবাদ করব, এইটাও তোমরা মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করো। সাভারে গিয়েছ স্মৃতিসৌধের পাশে, স্মৃতিসৌধের পাশে 30 লক্ষ শহীদের স্মৃতিবাসে, সেখানে সাহসী বীর যোদ্ধার দম্ভ, তাদের রক্তে এই সৌধের স্তম্ভ। ইতিহাসে তারা হৃদয়ে সমুজ্জ্বল, তোমরা সেখানে শ্রদ্ধায় উচ্ছল। বিদেশি সেনার কামানে বুলেটে বিদ্ধ, নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ। শত্রু সেনারা হত্যার অভিযানে, মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে। মুক্তির পথ যুদ্ধের রত জেনে, ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে। স্মৃতিসৌধের প্রতিটি কণায় গাথা, মুক্তিসেনার রক্তদানের গাথা। এই গেল আমি কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করলাম। এবার তোমাদেরকে প্রত্যেকটা লাইন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি, তোমরা ভালো করে আমার প্রত্যেকটা লাইন আমি তোমাদের কাছে ব্যাখ্যা করছি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। সাভারে গিয়েছ স্মৃতিসৌধের পাশে, এখানে প্রশ্ন করে নাই, কিন্তু এমনি বলতেছেন সাভারে গিয়েছ স্মৃতিসৌধের পাশে। কবি মনে করতেছেন তুমি সাভারে গিয়েছ স্মৃতিসৌধের পাশে, কেন ওখানে যাওয়ার প্রয়োজনীয়তা আছে প্রত্যেকটা বাঙালির, যাদের বদৌলতে আমরা এই দেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ওনাদের স্মৃতি জানার জন্য সাভারে যাওয়ার একটা প্রয়োজনীয়তা আছে। সেই জন্য এখানে প্রশ্নবোধক করে নেই। সাভারে গিয়েছ স্মৃতিসৌধের পাশে, 30 লক্ষ শহীদের স্মৃতিবাসে। এখানে স্মৃতিসৌধে যদি যাও, এখানে 30 লক্ষ শহীদ যে আত্মাহুতি দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, ওদের স্মৃতি এই স্মৃতিসৌধের মধ্যে বেশি বেড়াচ্ছে। সেখানে সাহসী বীর যোদ্ধার দম্ভ, তাদের রক্তে এই সৌধের স্তম্ভ। যে সাহসী বীর যোদ্ধারা যে দম্ভ করেছে, অহংকার করেছে, ওদের রক্তে এই স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে, স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভ নির্মিত হয়েছে। ইতিহাসে তারা হৃদয়ে সমুজ্জ্বল, মানুষের হৃদয়ে উজ্জ্বল হয়ে আছে, আলোকিত হয়ে আছে, দীপ্তিময় হয়ে আছে। তোমরা সেখানে শ্রদ্ধায় উচ্ছল। শ্রদ্ধা জানার জন্য মানুষ এখানে হেলিয়ে পড়ে, মানুষ ভিড়াভিড়ি করে, তোমরা সেখানে শ্রদ্ধায় উচ্ছল। বিদেশি সেনার কামানে বুলেটে বিদ্ধ, নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ। বিদেশি সেনা মানে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হচ্ছে। বিদেশি সেনার কামানে বুলেটে বিদ্ধ, নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ। এই যে পাকিস্তানি হানাদার বাহিনী, এই বিদেশি সেনার কামানে বুলেটে কেউ রেহাই পায় নাই, নারী শিশু আর যুবক কেউ রেহাই পায়নি। নারী শিশু আর যুবক জওয়ান বৃদ্ধ। শত্রু সেনারা হত্যার অভিযানে, মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।
শত্রু বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী হত্যার যে অভিযানে নেমেছিল, এটার প্রতিরোধ করার জন্য মুক্তিবাহিনী গঠন হয়েছিল। মুক্তিবাহিনীরা প্রতিরোধ করেছিল। বাংলার দামাল ছেলেরা, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, বুদ্ধিজীবী প্রত্যেকেই এই দেশ স্বাধীন করার জন্য শত্রু সেনার উপরে ঝাঁপিয়ে পড়েছিল, ওদেরকে প্রতিরোধ করেছিল। এটা বোঝা হচ্ছে মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে। মুক্তির পথ যুদ্ধের রথ জেনে, ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে। মুক্তির পথ যুদ্ধের রথ জেনে, ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে। এটা যে রথ, এই যে একটা রথ, ওই যে বললাম রথ মানে হলো ঘোড়ায় যে টানে, পিছনে যে গাড়ি, 2 চাকাওয়ালা অথবা 4 চাকাওয়ালা যে গাড়ি। মুক্তির পথ যুদ্ধের রথ জেনে, এটা যুদ্ধের রথ। যুদ্ধের রথ মানে ওই যুদ্ধের কামান অস্ত্র যেগুলো টেনে টেনে আনতেছে, এগুলো এইটা জেনেও ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে। ঘাতকের অস্ত্র ধ্বংস করার জন্য সকলেই মুক্তিবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল। স্মৃতিসৌধের প্রতিটি কণায় গাথা মুক্তি সেনার রক্তদানের গাথা। স্মৃতিসৌধের প্রতিটি কণায় কণায় গেঁথে রয়েছে, গাথা মানে গেঁথে রয়েছে মুক্তি সেনার রক্তদানের গাথা। গাথা মানে ইতিহাস। এই প্রথম গাথা মানে হলো গেঁথে রাখা বা গেঁথে যাওয়া। স্মৃতিসৌধের প্রতিটি কণায় গাথা মুক্তি সেনার রক্তদানের গাথা। স্মৃতিসৌধের প্রতিটি কণায়, প্রতিটি ইটে, প্রতিটি ফলকে, প্রতিটি স্তম্ভে এই মুক্তি সেনার রক্তদানের ইতিহাস এখানে বিনির্মাণ হয়েছে, ইতিহাস রচিত হয়েছে। এই সাভারের স্মৃতিসৌধে যে স্মৃতিসৌধ কবিতাটি কবি ফয়েজ আহমদ তোমাদের সামনে কলম দিয়ে, কবিতার চয়নে, শব্দ দিয়ে, শব্দমালা দিয়ে এই স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্মৃতিসৌধটি বিনির্মাণ করা হয়েছে, ওনার কবিতার চয়নে, কবিতার ছন্দে উনি তুলির আঁচড়ে এটা তোমাদের সামনে তুলে ধরেছেন। আমি এই স্মৃতিসৌধ কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করলাম এবং প্রত্যেকটা লাইনের ভাবার্থ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই গেল স্মৃতিসৌধ কবিতা, লিখেছেন ফয়েজ আহমদ। আমি তোমাদেরকে কবি পরিচিতি পড়ে শোনাইলাম, নতুন নতুন শব্দের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এর কেন তোমাদেরকে কিছু প্রশ্ন শ্রেণীর কাজ তোমাদেরকে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস, আমি তোমাদেরকে দিলে এগুলোর উত্তর পাবো না, বিদায় আমি তোমাদেরকে সরাসরি বাড়ির কাজেই চলে যাচ্ছি। বাড়ির কাজটা তোমরা লিখে নাও, যেটা বিদ্যালয় যখনই খুলবে এই বাড়ির কাজটা 7ম শ্রেণী আমি তোমাদের থেকে বাড়ির কাজটি অবশ্যই তোমাদের থেকে আদায় করব। তোমরা বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজটি আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, হায়ার অর্ডার থিঙ্কিং জাতীয় একটা বাড়ির কাজ দেব। উচ্চতর চিন্তন দক্ষতামূলক একটি বাড়ির কাজ আমি তোমাদেরকে প্রদান করব। তোমরা বাড়ির কাজটি লিখে রাখো এবং এটা বই এবং নিজের মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে তোমরা এই বাড়ির কাজটি লিখবে। সাভারে নির্মিত, সাভারে অবস্থিত স্মৃতিসৌধ 30 লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতীক। সাভারে অবস্থিত স্মৃতিসৌধ 30 লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতীক। এটা একটা প্রতীক, 30 লক্ষ শহীদের এটা কিভাবে তা বুঝিয়ে দাও, কিভাবে তা বুঝিয়ে দাও। আমি তোমাদেরকে আবার আমার তোমাদেরকে যে বাড়ির কাজটি দিলাম হোমওয়ার্ক, এটা তোমরা একটু আবার খেয়াল করো। সাভারে অবস্থিত স্মৃতিসৌধ
30 লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতীক। এই প্রতীকটি কিভাবে তা তোমরা বাড়ির কাজ হিসেবে লিখবে। প্রত্যেকেই মনোযোগ সহকারে আমার পাঠটি পুনরায় শুনবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। তোমরা প্রত্যেকেই ধর্মীয় বিধিবিধান মেনে চলবে, পিতামাতার কথা শুনবে, বাড়িতে অবস্থান করবে, নিয়মিত পড়ালেখা চালিয়ে যাবে। এর সাথে সাথে আরেকটা বিষয় আমি শুরুতে তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, বিষয়টা হলো মাদককে তোমরা না বলবে। মাদক আমাদের এই যে উঠতি বয়সের কিশোর, আমাদের এই যুবক সম্প্রদায় মাদকের ছোবলে এই ওদের জীবনটা নষ্ট হওয়ার পথে। সেই জন্য মাদকটা এমন একটা জিনিস যেটা প্রত্যেক ধর্মে মাদককে নিষিদ্ধ করা হয়েছে। মাদককে প্রত্যেক ধর্মে এটা হারাম বলা হয়েছে, নিষিদ্ধ। ধর্মীয় বিধান মতে মাদক নিষিদ্ধ হওয়ার কারণ হলো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। প্রত্যেক ধর্ম মতে মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার কারণ একমাত্র একটাই। এ কারণটা হলো মানুষকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব। না বলে গাঠনিক দিক দিয়ে মানুষ সবচেয়ে দুর্বল। গাঠনিক দিক দিয়ে দুর্বল মানে মানুষ শরীরের যে আকৃতি, মানুষের যে গঠন শরীরের, একটা পশুর চেয়ে মানুষের শারীরিক গঠনটা শক্তিশালী নয়। কারণ একটা গরুর বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরেও দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। কিন্তু একটা মানুষের বাচ্চা হাঁটতে 2 বছর সময় লাগে, দাঁড়াতে সময় লাগে, বসতে সময় লাগে, আস্তে 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 হাঁটতে শিখে। গাঠনিক দিক দিয়ে মানুষ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু সৃষ্টির সবচেয়ে সেরা মানুষ হলো জ্ঞানের কারণে। যে জ্ঞান, বিবেক, বুদ্ধি যেটা মানুষকে সৃষ্টিকর্তা দিয়েছেন, এটা কোনো পশুকে আর কোনো জীব জানোয়ারকে এটা দেয় নাই, একমাত্র মানুষকেই দিয়েছেন। সেজন্য মানুষ সৃষ্টির সেরা জীব জ্ঞানের কারণে। আর এই মাদক দ্রব্য এটা এমন একটা বস্তু যেটা মানুষ সেবন করলে, এটা বিভিন্ন ওয়েতে, এটা ট্যাবলেট হোক, ইনজেকশন হোক, হিরোইন হোক, আফিন হোক, গাঁজা হোক, মদ হোক, যত রকমের মাদক দ্রব্য আছে, এগুলো গ্রহণ করলে মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্বটা চলে যায়, মানুষ পশুতে রূপান্তরিত হয়, মানুষের মধ্যে জ্ঞান থাকে না। তো মানুষ যে জ্ঞানের কারণে সৃষ্টির সেরা জীব, এই জ্ঞানটা যদি মানুষ থেকে চলে যায়, তাহলে মানুষ আর কীভাবে সৃষ্টির সেরা জীব হবে? সেই জন্য মদকে, নেশাকে, মাদক দ্রব্যকে প্রত্যেক ধর্মে নিষেধ করা হয়েছে। এই মাদক দ্রব্যকে বর্জন করি আমরা সকলে সম্মিলিতভাবে, এই আশা ব্যক্ত রেখে আমার এই আজকে পাঠটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।